সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে স্বর্ণ ও মুদ্রা বাজারের আপডেট। দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যবসায়িক পরিবেশের অবনতি এবং উচ্চ সুদ ও করহারের কারণে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই ক্রমেই কমছে। আর বিদেশি বিনিয়োগ না আসার ফলে শিল্প খাতে উৎপাদন কমেছে এবং বাড়ছে বেকারত্ব, যা দেশের যুব সমাজ ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে রপ্তানিকারকদের, আর সামনে অপেক্ষা করছে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ। সব মিলিয়ে কোন দিকে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, এসব পরিস্থিতি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক জনাব ডক্টর কামরুজ্জামান কায়সার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনা পর্বে। জনাব কায়সার, আমরা আলোচনায় ফিরতে চাই। এই যে বর্তমানে দেশের যে অবস্থা, বিশেষ করে বিনিয়োগের একটি খরা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বিদেশি বিনিয়োগ, একই সাথে দেশি বিনিয়োগকারীরাও কিন্তু আস্থা রাখতে পারছেন না। এটির আসলে কারণটি কি যদি বলতেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে দেশের অর্থনীতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে বিভিন্নভাবে, বিভিন্ন অর্থনৈতিক সংকটে আমরা আছি। প্রথমত যদি আমরা উল্লেখ করি যে আমাদের বিদেশি বিনিয়োগটা অনেক কমে গিয়েছে, অভ্যন্তরীণ এবং বৈদেশিক দুটোই ক্রমাগত নিম্নমুখী। এই প্রবণতাটা বিগত সরকার থেকেই শুরু হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং দেশের যে মুদ্রা বাজারের একটা অস্থিতিশীলতা, ডলার সংকট, এলসি খোলার ক্ষেত্রে ব্যবসায়ীরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপর আপনার আভ্যন্তরীণ এবং নানা বাণিজ্যিক সংকট তো আছেই, বেকারত্ব এবং দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। সব কিছু মিলিয়ে বৈদেশিক বিনিয়োগ আসতে হলে যে ধরনের আকর্ষণগুলো দরকার সেগুলো অনেক কিছুই কিন্তু কমে যাচ্ছে ধীরে ধীরে। তো সেক্ষেত্রে এখন যেটা দরকার যে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা একটা বড় বিষয় বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে, আর আমাদের ব্যাংকিং খাতের যে শৃঙ্খলা এটা পুরোপুরি কিন্তু এখনও এস্টাবলিশড হয়নি। তো এটা একটা বড় বিষয়। উচ্চ সুদের হার, এত বেশি সুদ আমাদের এখানে, ডাবল ডিজিট 14-15% আপনার লেন্ডিং কস্ট। তো তা যদি থাকে তাহলে কিভাবে আপনার ব্যবসায়ীরা এখান থেকে লাভ বের করে আনবে? সব কিছু মিলিয়ে এখানে যখন একটা বিনিয়োগের কথা আসে, লং টার্ম চিন্তাভাবনা করতে হয়। এই লং টার্ম চিন্তাভাবনায় বাংলাদেশের বর্তমানে সরকারি যে নীতি বিষয়ক যে বিষয়গুলো বর্তমানে আছে অর্থনৈতিক বা ব্যবসায়িক ক্ষেত্রে, সেটা বিনিয়োগের জন্য অনুকূল নয়। এগুলোকে দূর করতে হবে। সরকারের নীতি সহায়তাকে আরও ঢেলে সাজাতে হবে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্যে বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে নানাবিধ সংস্কার করতে হবে। তাহলেই হয়তো আভ্যন্তরীণ এবং বৈদেশিক বিনিয়োগে একটা আশানুরূপ কিছু একটা আমরা আশা করতে পারি। তো যাই হোক, আমরা মনে করি যে আগামী বছর যদি দেশে একটা স্থিতিশীল সরকার আসে। আপনারা কি এখনো তাহলে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিমুক্ত একটা পরিবেশ এখনো পাননি বলে? আমরা এখনো ঝুঁকিমুক্ত পরিবেশ আমরা মনে করছি না, বিভিন্ন কারণেই আর কি। অর্থনৈতিক শৃঙ্খলা এখনো পুরোপুরি আসেনি, ব্যাংকে তারল্য সংকট আছে, তারপর উচ্চ সুদের হার, তারপর আপনার অবকাঠামোগত যে প্রবলেম, বন্দর সুবিধাটা পর্যাপ্ত না। সব কিছু মিলিয়ে একটা বৈদেশিক একটা কোম্পানি যখন একটা দেশে আসবে, সে অনেকগুলো অনুকূল পরিবেশ নিয়েই তো সে আসবে। তো এগুলো যখন সে দেখবে যে না, এগুলো সবগুলোই প্রতিকূল। এবং আপনি দেখেন আমাদের দেশে একটা ব্যবসা এস্টাবলিশ করতে গেলে যে লাইসেন্স নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে মৌলিক যে বিষয়গুলো, এগুলো নিতে কিন্তু অনেক জটিলতার সম্মুখীন হতে হয়। তারপর আপনার জ্বালানি সংকট, বিশেষ করে আপনার গ্যাস বিদ্যুতের কানেকশন, এটা পেতেও কিন্তু তার দীর্ঘসূত্রিতে থাকতে হয়। তাহলে সে ইনভেস্ট করবে, এদিকে আপনার ব্যাংকের সুদের হার বেড়ে যাবে, তার ইনভেস্টমেন্ট আইডল হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে এটা আসলে অনুকূল পরিবেশ না। এবং সবচেয়ে বড় কথা আমি সবসময় বলে আসি, সেটা হলো ওয়ান স্টপ সার্ভিস দিতে হবে। এবং ওয়ান স্টপ সার্ভিসের যে প্যাকেজ, সেটা যদি বিনিয়োগকারীদেরকে দেওয়া যায় তাহলে তারা আকৃষ্ট হবে। আদারওয়াইজ এখানে
প্রতিকূল বিষয়গুলো একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। আপনি বলছিলেন যে মানে বন্দর এবং কাস্টমসের জটিলতা আছে, অভ্যন্তরীণ জটিলতার মধ্যে এগুলোতে আসলে কি কাজ করা যায়, মানে এগুলোতে কোন কোন জটিলতাগুলো দূর করতে হবে বলে মনে করেন? বন্দর এখন যে বিষয়টা আছে, আমাদের তো আর গভীর সমুদ্র বন্দর নাই, সেটার জন্য কাজ হচ্ছে আপনার মাতারবাড়ি এবং মহেশখালীতে। সেটা যখন হবে সেটা হয়তো আমরা বাড়তি একটা সুবিধা পাবো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অবকাঠামোগত যে বিষয়টা আমাদের বর্তমানে আছে, সেটাতে আপনার দ্রুত আপনার পণ্য ছাড়করণের বিষয়টাকে নিশ্চিত করতে হবে। তারপর বন্দরে যে কাস্টমস ভ্যাট এবং বন্ডের যে জটিলতা, এগুলো কাঁচামাল আমদানি এবং রপ্তানি দুটোর ক্ষেত্রেই সহজ করতে হবে। এখানে অনেক ধরনের প্রতিকূলতার সৃষ্টি করা। আপনি ধরেন একটা এইচএস কোডের মাধ্যমে আমি একটা পণ্য আমদানি করলাম, দেখা গেল যে আমি সঠিকভাবে আমি এইচএস কোডটা আমি অ্যাড্রেস করেছি, কিন্তু এখানে অদৃশ্য কিছু একটা কারণে আমার এই এইচএস কোডটাকে উনি এগ্রি করছেন না, তাহলে আমার এই পণ্যটা কিন্তু অনেকদিন বন্দর পড়ে থাকতে হচ্ছে এবং আমাকে জরিমানা দিতে হচ্ছে। তো এটা কিন্তু একদমই মানে নেহাত একটা মানে অনৈতিক একটা কাজ। এই বিষয়গুলো আসলে খতিয়ে দেখতে হবে সরকারকে, কারা এগুলো করছে, কেন ব্যবসা বান্ধব নীতি এখানে প্রণয়ন করা হচ্ছে না। যারা এখানে জড়িত আছে, যে কাস্টমস বা ভ্যাটের যারা এখানে দায়িত্বরত, তাদেরকে আরও বিজনেস ফ্রেন্ডলি হতে হবে, অর্থাৎ পরিবেশ বান্ধব বা ব্যবসা বান্ধব একটি পরিবেশ ফিরিয়ে আনতে হবে সরকারকে। দর্শক, আমরা একটু আলোচনায় ফিরবো, আবার একটু একটা লাইভে যেতে হচ্ছে। দর্শক, দীর্ঘ 9 বছর পরে কিশোরগঞ্জের বিএনপির সম্মেলন আয়োজন উদ্বোধন করে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেতে চাই সেখানে। ঠিক না? আপনারা সেই দলের গর্বিত সদস্য, তাই না? আপনাদের কোনো ভয় পাওয়ার আছে? আজকে যে সুযোগ এসছে যাকে নির্বাচনের মধ্য দিয়ে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে তাকে দায়িত্ব বুঝে দেওয়ার, সেই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি। আছে বৃহৎ তুলে দেখান। বিএনপিকে আপনারা কেউ লেকডাউন করতে দেবেন? দেবেন? বিএনপির পক্ষে সবাই দাঁড়ান। আর এই যে কথাবার্তা বলে, অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত বিএনপি হচ্ছে সেই দল, যে দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পেরেছে? যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারাই শেষ হয়ে গেছে, তারাই পালিয়ে গেছে। এই দাঁড়াও, কে কাদের স্লোগান? কাদের স্লোগান হচ্ছে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। মিছিল এখন বন্ধ করো। ভাই ভাই নাই, ভাই কোনো স্লোগান নাই, এই ভাই নাই, বারবার বলছি কোনো ভাই নাই। একজন নেতা জিয়া রহমান, নেত্রী খালেদা জিয়া, আর আমাদের নেতা তারেক রহমান। নেতা আছে, আছে। কোন সে নেতা? কোন সে নেতা? কোন সে নেত্রী? কোন সে নেত্রী? আমাদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? কে? শহীদ জিয়া। অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সুস্থ হয়ে আমাদের মাঝে এসেছেন, এখন তিনি আরো বেশি জীবন ফিরে পাক, আর অতি দ্রুত আমাদের নেতা তারেক রহমান আমাদের মধ্যে ফিরে আসুন, এইভাবে আমাদের দর্শক, কিশোরগঞ্জে বিএনপি সম্মেলনের কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ছিলাম আমরা, আলোচনায় ফিরতে চাই আবারও। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনা। আমরা আলোচনায় ছিলাম যে
দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যবসায়িক অবনতি, উচ্চ সুদহার, শুল্ক, তারপরে হচ্ছে আপনার সামনে আসতেছে এলডিসি গ্র্যাজুয়েশন, এই বাস্তবতার মধ্যে আসলে দেশের বর্তমান অর্থনীতি, অর্থাৎ অর্থনীতিটার ধীরগতি আমরা লক্ষ্য করছি। আসলে আপনার চোখে দেশের বর্তমান অর্থনীতির কি আছে যদি একটু বলতেন। না, অর্থনীতিতে ধীরগতি আছে সেটা তো মানে সাদা চোখেই আমরা সকলে বুঝতে পারছি, এবং তার একটা মূল কারণও আপনি বলছেন যে রাজনৈতিক অনিশ্চয়তা। আমার কাছে মনে হয় যে যত দ্রুত রাজনৈতিক নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে, ততই ব্যবসায়ীদের ভিতরে আস্থা ফিরে আসবেন, তারা আবার বিনিয়োগে অনুবর্তী হবেন। এটা শুধু দেশি বিনিয়োগকারী না, এটা বিদেশি বিনিয়োগকারীদের জন্যও সত্য। এবং এটা কিন্তু যারা বাংলাদেশকে টার্গেট করে যারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সাহায্য সহযোগিতা দিয়ে থাকেন, তাদের জন্যও কথাটা সত্য। তারাও কিন্তু একটি নির্বাচিত সরকার দেখতে চান তাড়াতাড়ি বাংলাদেশে, সেটি একটি দিক। তবে তার থেকে গুরুত্বপূর্ণ হলো বড় ব্যবসায়ীরা এই ধরনের পরিস্থিতিতে যতটা তাও কোপ আপ করতে পারেন, হয়তো ক্রস সাবসিডাইজ করে একটা ব্যবসায় কিছুটা খারাপ হলো, আর একটা ব্যবসায় একটা পণ্যে একটু কম লাভ হলো, অন্য একটা পণ্যে লাভ করে সেটা হয়তো অ্যাডজাস্ট করতে পারছেন। কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য এই ধরনের সিচুয়েশনে টিকে থাকাটা টাফ। এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সমস্যাটা হয় ওখানেই, যদি ভোক্তা তার পণ্য না কেনেন। যেহেতু মানুষের আয় কমে গেছে, উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘদিন থেকে আছে, সুতরাং দেখা যায় ভোক্তারও তার ক্যাপাসিটি, যেটাকে আমরা বলি পারচেজিং ক্যাপাসিটি বলি, সেটাও কমে গেছে। ফলে সেও আগে যেটা দুটো কিনতো এখন সেটা একটা কিনছে, আগে 2 কেজি কিনলে এখন আধা কেজি কিনছে, আগে মাসে 2বার সার্ভিসে গেলে বা কোনো ধরনের বিনোদনে গেলে এখন একবার যাচ্ছে বা যাচ্ছে না। এই যে বিভিন্নভাবে সব কাটছাট করার কারণে কিন্তু উদ্যোক্তারাও কিন্তু বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। যেটা আসলে আমরা আশা করেছিলাম এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে, যে অন্তত এই সময়কালে বড় কিছু সংস্কার যদি তারা করে দিতে পারতেন। ব্যবসায়ীদের জন্য মূল সংস্কারের জায়গাটি কিন্তু আমরা যেটা বলে থাকি বিজনেস ফ্যাসিলিটেশনের। আমরা প্রায়শই সরকারের দিক থেকে বলে থাকেন যে ইনসেন্টিভ দিলেই বুঝি ব্যবসায়ীরা এগিয়ে আসবে, আসলে কিন্তু তা না। এখন বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, তাকে 1%-এর জায়গায় 2% ইনসেন্টিভ বাড়িয়ে দিলে বা 1%-2% কমে গেলেই তার ব্যবসায় কমানো বা বাড়ানোর বিষয়টা আসলে ঘটে না। বরঞ্চ এখন ব্যবসায়ীরা অনেক বেশি আঘাতপ্রাপ্ত হন তার স্বাভাবিক যে ব্যবসায়িক কার্যক্রম, এটি যদি তিনি না করতে পারেন। আমি আসার আগে একটু শুনছিলাম যে এইচএস কোডের ব্যাপারে মনে হয় আলোচনা হচ্ছিল। এই যে স্বাভাবিক ছোট্ট ছোট্ট জিনিস, যেটার কারণে ব্যবসায়ীদের একটা জিনিসের একটা এলসি খুলতে সময় লাগছে, অথবা এটার জন্য তাকে ঘুষ দিতে হচ্ছে, অথবা এটার জন্য বন্দরে পণ্য যেটা আধা ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে সেটা 1 সপ্তাহ পর্যন্ত আটকে আছে, অথবা তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে সেটার জন্য। এইগুলো ব্যবসায়ীদের অনেক বেশি এখন, যেটাকে বাংলায় বলে প্যারা দেয়, অথবা যেটা আমরা বলি অনেক বেশি তাদেরকে কাজের জন্য অনেক বেশি তার কাজকে বাধাগ্রস্ত করে। সুতরাং এখন ব্যবসার জন্য যেটা জরুরি, আমরা যেটা সংস্কার যেটা চাই, এই সরকার হয়তো আর পারবেন না করে যেতে, কারণ আর সময় নেই, কিন্তু অন্তত সামনের দিনে যেটা দরকার, অন্তত সরকারের দিক থেকে বিজনেস ফ্যাসিলিটেশনকে, ইনসেন্টিভ না ফ্যাসিলিটেশনকে গুরুত্ব দেওয়া। অর্থাৎ স্বাভাবিকভাবে যত দ্রুত কাজ করতে পারেন তিনি, সেই কাজগুলো করবার জন্য যে ধরনের প্রক্রিয়া করে দেয় সেটা তাকে করে দেয়। যেমন ওয়ান স্টপ সার্ভিসের কথা বলি, কিন্তু সেটা ওয়ান স্টপ সার্ভিস সবসময় হয় না। ডিজিটালাইজেশন বলা হয় ঠিকই, বলা হয় যে এলসি টেলসি এগুলো নাকি ডিজিটালাইজড হয়ে গেছে, কিন্তু তা না, ওই সাবমিশনটুকুই। কিন্তু তারপরে গিয়ে আবার ওই অফিসে গিয়ে তাকে আবার ঘুষ দিতে হচ্ছে, ওখানে গিয়ে দেন দরবার করতে হচ্ছে, ওটা আবার ম্যানুয়াল। সুতরাং কেউই এখানে এক ধরনের স্বার্থ গোষ্ঠী আছেন, কেউই চান না যে এই ফ্যাসিলিটেশনটা হোক। একটা গোষ্ঠী আছে সবাই চান যে এখান থেকে কিছু সুবিধা নিতে। ফলে এখানে যে ম্যান টু ম্যান টাচের বাইরে গিয়ে এটাকে যদি ডিজিটালাইজ করা যেত এবং তার ফলে যদি কার্যক্রমগুলো দ্রুত হয়ে যায়, এটা অনেকেরই গা জ্বালা ধরে এবং অনেকেই চান না এটা, এবং অনেকের ব্যক্তি স্বার্থেও লাগে। সুতরাং সেই সমস্ত সংস্কারগুলো দরকার, যাতে করে ব্যবসা তার স্বাভাবিক গতিতে চলতে পারে। সুতরাং সেই সংস্কারটা আশা করেছিলাম, দুর্ভাগ্যবশত সেই জায়গায় খুব বেশি আগায়নি, কিন্তু প্রত্যাশা থাকবে অন্তত নতুন সরকার আসলে এই ধরনের সংস্কারের কাজগুলোকে তারা বেশি গুরুত্ব দেবেন। আসবো আপনার কাছে। জনাব কায়সার, আপনার কাছে জানতে চাই, ডক্টর মোয়াজ্জেম যেটা বলছিলেন যে রাজনৈতিক একটি স্থিতিশীলতার দরকার, বিশেষ করে একটি নির্বাচিত সরকার দরকার। যদি নির্বাচিত সরকার হয় তাহলে কি ব্যবসার পরিবেশ বা বিনিয়োগের পরিবেশ নিশ্চিত হবে? মানে কতটা ফিরবে আসলে এই বিষয়টা, আস্থাটা ফিরে আসবে? এখন যে একটা অনিশ্চয়তা আছে, এই অনিশ্চয়তা অনেকটাই দূরীভূত হবে। পলিটিক্যাল গভর্নমেন্টের কিছু পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, তাদের কিছু রাজনৈতিক ইশতেহার থাকে, কিছু ম্যানিফেস্টো থাকে। সেই ম্যানিফেস্টোতে নিশ্চয়ই আগামীতে যারা আসবেন তারা বাংলাদেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার জন্য তাদের কিছু গুচ্ছ প্যাকেজ তারা হয়তো জাতিকে জানাবেন। জনগণ সেই অফার দেখে হয়তো প্রলুব্ধ হবেন এবং আশা করব তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবেন। কারণ আগামী দিনে যে সরকার হবে তারা কিন্তু আসলে
আর যাই হোক, বিগত দিনের সরকারগুলোর মতো কথা কাজের অমিল রেখে তারা এগুবে, এটা কিন্তু এখন আর সেই সময় নেই। আপনি জানেন যে এখন হলো জেনজির যুগ, এখন হলো ডিজিটালাইজেশনের যুগ। এখন কথা কাজের অমিল হলে কিন্তু রাস্তায় নেমে আসবে, এবং এটার যে একটা সোসাইটাল যে প্রেশার, এই প্রেশারের কারণে আশা করি তখন একটা অনুকূল পরিবেশ আসবে। আর আমাদের আসতেই হবে। অর্থনৈতিক শৃঙ্খলা যদি আমরা না আনতে পারি, আগামীতে বাংলাদেশকে আসলে একটা অকার্যকর রাষ্ট্রের দিকে ঠেলে দিবে। তো আমরা এখন আসলে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলতে গেলে। আপনার 15 মাসের কাছাকাছি হয়ে গেছে এই সরকারের, যেটা আমরা আশা করেছিলাম, মোয়াজ্জেম ভাই যে কথাটা বললেন, যতটা আমরা সংস্কারের আশা করেছিলাম, অর্থনৈতিক, আইন শৃঙ্খলা, বিচার বা অন্যান্য যে বিভাগগুলোর ক্ষেত্রে জনগণের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল, তার অনেক কিছু পূরণ হয়নি। তো সেটা একটা ভিতরে আমাদের একটা চাপা ক্ষোভ আছে। আমরা আশা করব আগামী দিনে যে সরকার আসবে, প্রগতিশীল মুক্ত চিন্তার আলোকে তারা দেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা তাদের রাজনৈতিক কর্মসূচিকে এগিয়ে নিবে এবং অর্থনীতিতে একটা সুবাতাস বইবে। আপনার সাথে যোগ করে আমি মোয়াজ্জেম ভাই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে অন্তর্বর্তী সরকার তো বেশ কিছু সংস্কারও করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সংস্কারের মধ্যেই আবার দারিদ্র্যের হার বাড়ছে, কর্মসংস্থান সৃষ্টির খুব বেশি সুযোগ হয়নি, বরং কর্মসংস্থান হারিয়েছে অনেক মানুষ। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? বিশ্বব্যাংকও বলছে যে 2025 সালের মধ্যে প্রায় 30 লাখের মতো লোক দারিদ্র্য সীমার নিচে যাবে। সব মিলে যদি বলতেন আসলে বাস্তবতাটা কী? দেখুন, এর পুরো দায়টি এই সরকারকে দেওয়াটা ঠিক হবে না। দেখুন, পূর্ববর্তী সরকারের সময়কালে যেভাবে অর্থনীতিতে এক ধরনের পতন হচ্ছিল, তাতে আমরা ওই সময়ও আশঙ্কা করছিলাম যে দেশে কর্মসংস্থান কম হচ্ছে, বিনিয়োগ কম হচ্ছে বা দারিদ্র্য বাড়ছে অনুমান করছিলাম, এবং মূল্যস্ফীতি তো বাড়ছিল সেই সময়কালে। এখন এই সরকার গত 1 বছর সময়কালের ভিতরে আমার ধারণা এই সরকারের মূল যে প্রাধিকার ছিল, অন্তত কেন্দ্রীয় ব্যাংক বা অর্থ উপদেষ্টা তাদের কার্যক্রম থেকে যেটা অনুমান করি, অর্থনৈতিক পুনরুদ্ধারটাই আসলে তাদের মূল প্রাধিকার ছিল। তো অর্থনৈতিক পুনরুদ্ধার মানে হচ্ছে অন্তত স্বাভাবিক যে কার্যক্রমের বিনিয়োগগুলো ছিল, স্বাভাবিক যে সমস্ত অর্থনৈতিক কার্যক্রমগুলো চলছিল, সেই জায়গাগুলো যেন স্থবির না হয়ে যায়, আটকে না যায়। প্রবৃদ্ধি বা অনেক বেশি আবার উচ্চ প্রবৃদ্ধি হবে, সেটাই সময়কালে টার্গেট ছিল না। এই কারণে যে বিনিয়োগ অনেক হয়নি, আমি আসলে তাতে দুশ্চিন্তিত না। বরঞ্চ যেটাতে আমি কিছুটা আশ্বস্তি বোধ করি যে রিজার্ভ যেভাবে আমাদের একটা পতন হচ্ছিল, সেটাকে থামিয়ে এটাকে আবার পুনরায় বাড়ানোর দিকে একটা গতিতে নিয়ে যাওয়া গেছে, এবং সেটা অনেক ধরনের ইতিবাচক উদ্যোগের মধ্যেই নেওয়া গেছে। ব্যাংকগুলোর যে খেলাপি ঋণ, সেটা যেভাবে র্যাম্প্যান্টলি হয়েছে, সেই জায়গাটাকে অন্তত মানে বন্ধ করা গেছে। নতুন খেলাপি হয়েছে পুরনো খেলাপিগুলো থেকেই, কিন্তু অন্তত যেভাবে ব্যাংক ডিরেক্টরসরা সে সময় খেলাপি করেছেন, সেই জায়গাটাতে এক ধরনের টানা গেছে। দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছিল, সে অর্থ পাচারের অন্তত গতিটা বন্ধ হয়তো হয়নি, কিন্তু কিছুটা হলেও হ্রাস করা গেছে, এবং সে কারণেই ফর্মাল চ্যানেলে দেখতে পাচ্ছেন এখন লেনদেন বেড়েছে, এবং সে কারণে আমাদের এক্সচেঞ্জ রেটটা যতটা ভেবেছিলাম যে দুর্বল হয়ে যাবে, ততটা হয়নি। সুতরাং দারিদ্র্য বাড়ছে, এটা যেমন সত্য, বিনিয়োগ যেমন হচ্ছে না, এটাও সত্য। কিন্তু মনে রাখবেন যে এই যে গ্রেস পিরিয়ডটা আমরা এই সরকারকে দিচ্ছি, এটা দিচ্ছি এই কারণেই যে একটা অন্তর্বর্তী সময়কালীন পরিস্থিতি হিসেবে এই গ্রেস পিরিয়ডটা। কিন্তু এই সময়কালটা যদি আরো বেড়ে যায়, তখন কিন্তু আর জনগণ এই গ্রেস পিরিয়ড আর তাকে দেবে না। তখন তাকে সরাসরি করবে যে ঠিক আছে, তারা ভুল করেছে, সেটার থেকে আপনি রিকভারির সময় নিয়েছেন, কিন্তু রিকভারি কালটা তো আর অনন্ত সময়, অনেক সময় হতে পারে না। সুতরাং সেইটা শেষ হবে কবে? সেই কারণেই আসলে প্রয়োজন পড়েছে যে ঠিক আছে, দারিদ্র্য বাড়ছে, এগুলো যত দ্রুত এটাকে উত্তরণ করা যায়, এবং সেটার জন্যই রাজনৈতিক উত্তরণটি প্রয়োজন। এবং সে কারণেই বলছিলাম যে অন্তর্বর্তী ব্যবস্থা থেকে এখন নির্বাচিত সরকারের হাতে গেলে এই দারিদ্র্যের জায়গাটিতেও আবার একটা হ্রাস টানা যাবে, এবং আমার ধারণা, আমি নিশ্চিত যে বেসরকারি বিনিয়োগ, ক্ষুদ্র মাঝারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, এগুলোর ক্ষেত্রেও একটা গতি বৃদ্ধি করবে। আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতি নিতে চাই। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এ পর্যায়ে জানিয়ে দিতে চাই মুদ্রা এবং স্বর্ণের দাম।
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মুদ্রা বাজারের অবস্থা। মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 137 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 142 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 17 টাকা 50 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 32 টাকা 60 পয়সা, এবং ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দাম আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আজ রয়েছে 1,88,152 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,79,602 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,53,942 টাকা, সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,27,674 টাকা। একই সাথে জানাবো রূপার দাম। রূপার দাম আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা প্রতি ভরির দাম রয়েছে 3,475 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 3,312 টাকা, 18 ক্যারেটের রূপার দাম আছে 2,846 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 2,134 টাকা। দর্শক, আমরা আলোচনায় ছিলাম অর্থনীতিতে ধীরগতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনায় আছেন দুজন অতিথি। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম হোসেন এবং মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক অর্থ জনাব ডক্টর কামরুজ্জামান কায়সার। আমরা আলোচনায় ছিলাম। একটু এবার ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। ডক্টর মোয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই প্রথমে। আমরা তো এখন একটি নতুন ট্যারিফ পেলাম যুক্তরাষ্ট্রের ইউএস, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্যারিফ নিয়েও এখন ব্যবসায়ীদের মধ্যে আসলে সেখানেও একটা স্বস্তি অস্বস্তি দুটিই আছে। কেউ বলছে ভালো হয়েছে, কেউ বলছে আরও কমানো যেত। আপনার দৃষ্টিতে এটি কি আছে, মানে কি হয়েছে আসলে? একটা রপ্তানির জন্য আমাদের কতটা সুবিধাজনক অবস্থায় আছে? দেখুন, আমি এই পুরো ট্যারিফের বিষয়টিতে আমি মোটেই স্বস্তিতে নেই। কেননা এটা WTO কাঠামোর বাইরে যে ট্যারিফটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইম্পোজ করা হয়েছে, এটি এই দেশভিত্তিক এই ট্যারিফ কাঠামোটি মোটেই প্রতিযোগিতামূলক নয়। কিন্তু এই ট্যারিফটি আমরা নিয়েছি এইভাবে যে এই ট্যারিফটি অর্জন করতে গিয়ে আমাদের বহুল পরিমাণে আমদানির কমিটমেন্ট করতে হয়েছে। এখন এই সমস্ত আমদানির কমিটমেন্টের ভিতরে এমন ধরনের আমদানি রয়েছে যেগুলো হয়তো আমাদের জন্য কিছুটা হলেও সহায়ক, কিন্তু এমন ধরনের আমদানি রয়েছে যেগুলো আমাদের জন্য আসলে কষ্টকর। মোয়াজ্জেম, এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আপনার কাছে শুনবো, তবে একটি লাইভে যেতে হচ্ছে। অর্থ উপদেষ্টা কথা বলছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি কর্তৃক আয়োজিত অভিষেক ও ছাত্রবৃত্তির প্রধান অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ। আমরা চলে যাচ্ছি সেখানে। আসলে ব্রাহ্মণবাড়িয়া আপনি কিছুই করেন না, সত্যি কথা বলতে হবে যে স্কুল করেছে সেটা ভালো করে চলবে। হঠাৎ করে 4 জন সিনিয়র কর্মকর্তা থেকে তাদের কাছে নিয়ে বলেছে যে আমরা ব্রাহ্মণবাড়িয়া করতে চাই। আমি উপদেশে ফারুককে বলবো, ফারুক এটা কি? কেন আপনি চিন্তা করেন এটা শিফট হবে, ব্রাহ্মণবাড়িয়া দরকার আরেকটা হবে, অর্থাৎ কিন্তু শিফটটা হলো প্রেফারেন্স, ওরা জন্মস্থান ডেফিনেটলি ওখানে। আরও দু একটা সমস্যা আছে, নোবেল এসে ভেঙে যাচ্ছিল, রাস্তাঘাট নাই। আরেকটা চ্যালেঞ্জ যেটা আপনাকে ফলো আপ করে, যেটা হলো বাঞ্ছারার লোকে সে বিষ্ণন্দির ব্রিজটা, এইটা কিন্তু একটু ফলো আপ করা যাচ্ছে। এইটা অবশ্য আমার দিক থেকে হয়তো একটু, আমি তো নোবেল আসলে কি গ্রামে গ্রামে কম যাইতো, ভুলে টুলে গেছিলাম কম যাওয়া হয়। এটা প্রথম থেকে আসলে কিন্তু অনেকটা এগিয়ে যেত। যেমন আমি অলরেডি বলেছি উপদেষ্টা মহোদয়কে, এবং এটা নিয়ে কথা হচ্ছে। অ্যাটলিস্ট আমি বলছি এখানে গিয়ে যেন একটি সবুজ পাতায় প্রকল্পটা হয়, কারণ সেখানে সুবিধা হবে। পরবর্তী পর্যায়ে তাকে ইমপ্লিমেন্ট করা যাবে। এখন হয়তো লাইন আপ করা ডিফিকাল্ট ফাইন্যান্স, এত 2-3 মাসে তো কয়েক হাজার কোটি টাকা, সেখানে দাতা সংস্থা আসবে, সাথে বাংলাদেশ সরকারেরও কিন্তু কাউন্টারপার্ট ফান্ড থাকতে হয় সাধারণত। অতএব সেটা আমরা চেষ্টা করবো। আর আরও অন্যান্য ছোটোখাটো ব্যাপার আছে। সবচেয়ে ব্যাপার আমরা নিজেরা, আমাদের সমিতি, কুমিল্লা সমিতি নিজেরা নিজেদের মতো করে নিজেদের এজেন্ডা, পার্সোনাল এজেন্ডা না করে কালেকটিভ এজেন্ডা, সমষ্টিগত যে যেটা, এইটাকে একটু আপনার প্রশ্ন করেন। আর ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে তো একটা কী আছে, মারামারি বেশি হয়। মারামারি বাংলাদেশে অনেক জায়গায় হয়। ব্রাহ্মণবাড়িয়াটা বোধ একটু পেপারে বোধ একটু বেশি ফলো করে, কারণ অনেক সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া, সাহিত্যিক ব্রাহ্মণবাড়িয়া, অনেকে তাদের বদৌলতে অথবা তাদের ওখানে থাকেন, তারা সেখানে বোধ একটু বেশি। তো অন্যখানে হয় এটা একটু হয়তো বেশি ফেলে, তবে এইটা একটু বন্ধ করা উচিত। এইটা
আর আপনাদের রাস্তাটা বোধহয় একটু ঝামেলা হচ্ছে, বাংলা রাস্তাটা সেটা বোধহয় এখন চালু হয়েছে বোধহয়, তাই না? ওইটা একটু ঝামেলা ছিল, মাঝখানে কন্ট্রাক্টটা চলে গেছিল, তাই না? যে এলওসি লাইন অফ ক্রেডিটের যারা অনেক জায়গা থেকে চলে গেছিল, ইভেন রূপপুরে ওদের একটা এসেছিল, আমরা সেটা থেকে চলে গেছিল। তো এখন বলা হচ্ছে ওটা এই এসান বোধ আমি জানি না, শেষ পেশ করে আসি যে না, হ্যাঁ আশাটাকে করে দিয়ে আসতে পারত। আর আমি যে কমাস আছি সেটা আমি চেষ্টা করবো এটা করতে। আর সহযোগীদের বলবো, সহযোগী আবার আমার ছাত্র শিক্ষক হিসাবে কিছুটা বললে হয়তো সে না করবে না, চেষ্টা করি সে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আমারও তো একটু দেরি হয়ে গেছে, আমি বেশি থাকতে পারবো না। দর্শক, কথা বলছিলেন অর্থ উপদেষ্টা। ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অনুষ্ঠানে আমরা ছিলাম, সেখানে আলোচনায় ফিরতে চাই আবারও। ডক্টর মোয়াজ্জেম, আরেকটা বিষয় আপনি হয়তো শুনেছেন যে র্যাপিড গত পরশুদিন একটি প্রোগ্রামে বলেছে, তাদের একটি তথ্য বলছে যে এই আগামী 1 বছরে এই শুল্কের কারণে প্রায় 14% রপ্তানি কমতে পারে, ওভারঅল রপ্তানি কমতে পারে বাংলাদেশি পণ্যে। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয়গুলো অনেক আগেই বলেছিলাম, তখন আমার ধারণা যে মিডিয়া নেয়নি। আমি নিজেই বলেছিলাম যে ট্যারিফের কারণে মার্কিন বাজারে পণ্য মূল্য বাড়লে, যদি মার্কিন ভোক্তারা যদি পণ্য ক্রয় কম করেন, তাহলে আমাদের যতই এদিক থেকে আমরা শুল্ক সুবিধা পাই, বায়াররা আমাদের কাছ থেকে পণ্য কম কিনবেন। তো আমাদের এখানে মিডিয়ারও এক ধরনের টেন্ডেন্সি রয়েছে সব বিষয়গুলোকে হাইপ আকারে দেখানো, আবার হুট করে যখন চলে যায় তখন আবার হুট করে আবার কেন হলো না আবার আমাদের কাছে আসা হয়। তো এই আমার পরিষ্কার খেয়াল আছে, আমি বলেছিলাম যে আমাদের কশাসলি বিষয়গুলোকে দেখা দরকার। এই উচ্চ শুল্কের এটা কাঠামোটাই আনসাস্টেইনেবল। যেটা হয়েছে এটা শুধু বাংলাদেশের জন্য না, ওভারঅলই বিশ্বব্যাপী যে কাঠামোতে এখন চলছে, এটা মোটেই আসলে স্থিতিশীল দীর্ঘমেয়াদী কোনো কাঠামো না। এটা টিকবে না, আসলে বহুদিন এটা থাকবে না। এমনকি আমরা আমাদের যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ খুঁজছি, এটাও কিন্তু একটা সাময়িক একটা জায়গা। এখনও কিন্তু ভারতের সাথে নেগোসিয়েশন শেষ হয়নি, এখনও চীনের সাথে নেগোসিয়েশন শেষ হয়নি। সুতরাং আমরা যে রিলেটিভ অ্যাডভান্টেজ খুঁজছি ভারতের সাথে, চীনের সাথে বা অন্য দেশের সাথে, এই জিনিসগুলো থাকবে না। আর এত উচ্চ শুল্কের পণ্য কিনে কোনোভাবেই মার্কিন ক্রেতারা দীর্ঘদিন যাবৎ বেশি পণ্য কিনবেন না, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়। সুতরাং সে সময় আমি বলেছিলাম যে এই ধরনের শুল্ক কাঠামোর ব্যাপারে অনেক অতি উচ্চাসার কোনো কারণ নেই। এবং একইভাবে এই কথাটাও এখন বলতে চাই যে আর কোনো ধরনের উদ্যোগ নেওয়া উচিত না সরকারের পক্ষ থেকে ট্যারিফ কমানোর জন্য আর বাড়তি কোনো আমদানির কমিটমেন্ট করা। যে কমিটমেন্টগুলো আমরা করেছি এর অধিকাংশগুলো আমাদের জন্য হিতে বিপরীত হতে পারে। এর অনেকগুলোই আমাদের জন্য প্রতিযোগিতামূলক, যে বাজার থেকে না এনে আমাদের যদি মার্কিন বাজার থেকে যাতে আনতে হয়, তাহলে আমাদের এমনি ব্যালেন্স অফ পেমেন্টস বা রিজার্ভের পরিস্থিতি ভালো না। এই বাড়তি রিজার্ভ সেখানে ব্যবহার করার যৌক্তিকতা নেই। আমার তো বিমান কেনার কোনো কারণই দেখি না। আমি তো মনে করি যে বাংলাদেশ বিমান যেভাবে চলছে হাইলি ইনএফিশিয়েন্ট ওয়েতে চলছে, সেখানে তাকে আরও ভারবাহী করার জন্য আরও নতুন বিমান কমিটমেন্ট করাটাও আসলে ঠিক না। উপরন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে এই পুরো এগ্রিমেন্টটা নন ডিসক্লোজারে গিয়ে এটা জানতেও পারছি না যে আসলে এটার ভিতরে কি আছে। আমি মনে করি সরকারের পক্ষ থেকে এই পুরো এগ্রিমেন্টটা উন্মুক্ত করা দরকার, জনগণকে জানানো দরকার। এবং এইটার ভিতরে হয়তো শুধু বাণিজ্য না, এর বাইরে অন্যান্য বিষয়সমূহ হয়তো এখানে থাকতে পারে, সেই জিনিসগুলো আসলে জনগণকে জানানো প্রয়োজন। এবারে একটু এই বিষয়ে আপনার কাছে আসতে চাই। একদিকে যেমন ট্যারিফের একটা অস্বস্তি আছে, অন্যদিকে কিন্তু 2026 সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণের একটি বিষয় রয়েছে, সেটার জন্য আপনার কতটা প্রস্তুত জনাব কায়সার? আমরা তো জানি সবাই যে আগামী বছর 2026 নভেম্বরে এলডিসি উত্তরণের আমাদের সময়সীমা শেষ হবে। তো সেক্ষেত্রে এর আগের সরকার এলডিসি উত্তরণের ক্ষেত্রে যতটা রাজনৈতিকভাবে অনেক বেশি সোচ্চার ছিল, কিন্তু বাস্তবতায় কিন্তু সেই সোচ্চার পরিস্থিতিটা আমরা লক্ষ্য করিনি। বাস্তবতা বলতে কি, আমাদের যে অবকাঠামো, আমাদের যে মাথাপিছু আয়, আমাদের যে অর্থনৈতিক ভঙ্গুরতা, এবং এই যে কয়েকটা বিষয় আপনার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কনসিডার করা হয়, সেগুলো কি যথাযথভাবে ডাটা উপস্থাপন করা হয়েছিল কি না, এই বিষয়গুলো কিন্তু এখন আমাদের আসলে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বলা হচ্ছে যে আমাদের যে বিবিএসের ডাটায় কিছু ম্যানিপুলেশন করে এই 3টা বৈশিষ্ট্যকে উপরে দেখিয়ে আমাদেরকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে নেয়ার ক্ষেত্রে একটা চেষ্টা চালিয়েছে। তো এটা কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। আসলে আমরা যে সবসময় এলডিসিতে থাকবো এটাও নয়, কারণ এশিয়াতে কিন্তু এখন এলডিসি কান্ট্রি কিন্তু খুব কম, আমরা সহ 4-5টা দেশই আছে। আমরাও যেতে চাই, কিন্তু সেক্ষেত্রে আমাদের তো প্রযুক্তিগত উন্নয়ন
শ্রমের উৎপাদনশীলতা বাড়ানো এবং আপনার অবকাঠামোগত উন্নয়ন সহ অন্যান্য যে বিষয়গুলো যদি আমরা এগিয়ে নিতে পারি তাহলে আমাদের বিদেশি বায়াররা আসবে, প্রবৃদ্ধি হবে, আমাদের এফিসিয়েন্সি বাড়বে। সবকিছু মিলিয়ে তখন আমরা একটা উন্নত বা উন্নয়নশীল দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে যাওয়ার ক্ষেত্রে আমরা একটা মানে বলতে পারবো যে হ্যাঁ আমরা সে পর্যায়ে দিয়ে গিয়েছি। কিন্তু আদৌ কি আমরা সে পর্যায়ে যাওয়ার সম্পূর্ণ যে শর্তগুলো পূরণ করতে পেরেছি? সে যদি না করে থাকি তাহলে বর্তমান সরকার চেষ্টা করছে আরও 2 থেকে 3 বছর একটা গ্রেস পিরিয়ড নেওয়ার জন্য। ডক্টর মজম, আপনি কি বিষয়ে বলবেন? ইতিমধ্যে সেদিন র্যাপিডের প্রোগ্রামে বাণিজ্য সচিব বলছিলেন যে তারা 3 বছর পেছানোর চেষ্টা করছেন। এই যে পেছানোর কথা বলছেন, এটি আসলে যৌক্তিক কারণ কি দেখাতে পারবে বাংলাদেশ? আপনাকে মনে হয় আমি নিজে ইন্টারভিউ দিয়েছিলাম এই বিষয়ে, যতটুকু খেয়াল পড়ে। আমি আসলে পিছানোর পক্ষে না, কেননা গ্র্যাজুয়েশনের বিষয়টা একটা কাঠামোগত পরিবর্তনের বিষয়। এটা একটা দুটো সূচকে কম বেশি করলাম, ভালো করলাম, খারাপ করলাম, এটি না। সুতরাং বাংলাদেশ যে দেশগুলো ইতিমধ্যে গ্র্যাজুয়েট করেছে সেই লিস্ট যদি দেখেন, বতসোয়ানা হয়তো কিছুটা, এর বাইরে ভানুয়াতু, ভুটান, কেপ ভার্ডি, এই যে দেশগুলো, এর থেকে বাংলাদেশের অনেক সুদৃঢ়, অনেক বড় এবং অর্থনৈতিক গভীরতা অনেক বেশি। কাঠামোগতভাবে এই অর্থনীতির সেই যোগ্যতা আছে। হয়তো বিভিন্ন কারণে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সেই বিভিন্ন সময় সেটা হয়তো ওঠানামা করেছে, কিন্তু অর্থনৈতিক সক্ষমতার জায়গায় এই অর্থনীতি অনেক আগেই সেটার জন্য প্রস্তুত, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য। এখন আপনি 2-3 বছর পিছিয়ে কি করবেন? আসলে একটাই হতে পারে, আপনার যে কনসেশনগুলো আছে সেগুলো আর কিছুদিন যাওয়া, তাতে করে কি আমার অর্থনৈতিক যে স্বাবলম্বিতা, অর্থাৎ আমার যে ডাইভার্সিফিকেশন চাওয়া, সেটাকে আমার হয়ে যাবে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আসলে চ্যালেঞ্জে না পড়লে কোনোদিনে আমরা কোনো উদ্যোগ নেই না। দুর্ভাগ্য আসলে 2005 সালে যখন WTO থেকে বেরিয়ে যাবে তখন সকলের মধ্যে একটা ভয় ছিল যে এই কোটা উঠিয়ে দিলেই বুঝি বাংলাদেশের অর্থনীতি থুবড়ে পড়বে। আরও ব্যাপকভাবে অর্থনীতি ফিরে আসছে, গার্মেন্টস খাত ফিরে আসেনি, বিপুলভাবে ফিরে এসছে। সেটা ওই চ্যালেঞ্জটা নিয়েছে বলেই উন্মুক্ত করে দিয়েছে, কম্পিটিশন এসছে, তাতে সবাই দেখে যে বাংলাদেশে সেই সুযোগটা আসছে, বাংলাদেশে তারা অর্ডার নিয়ে আসছে। 1993 সালে একবার হয়েছিল এই ঘটনা কি, যে শিশু শ্রম নিয়ে, গার্মেন্টস সেক্টরে শিশু শ্রম ছিল বলে সে সময় হুট করে বন্ধ করে দেওয়া হলো। শিশু শ্রম থাকলে ওই দেশ থেকে পণ্য নেবে না তারা। সাথে সাথে করে যে হারকিন্স বিল হলো আমেরিকাতে, অমনি বাংলাদেশে গার্মেন্টস থেকে শিশু শ্রম উঠিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হলো, শিশু শ্রম চলে গেল। আর কখনো কিন্তু শিশু শ্রম সেইভাবে বড়ভাবে ফিরে আসেনি। গার্মেন্টস সেক্টরে বিভিন্নভাবে কারখানা কর্মপরিবেশের সমস্যা, মারা যাচ্ছে, অগ্নিকাণ্ড লাগছে, কোনোভাবেই কেউ ভূক্ষেপ করছেন না উদ্যোক্তারা, সরকার বলেও বোঝাতে পারছেন না। রানা প্লাজা ঘটলো, এমনভাবে একটা চাপের তৈরি হলো, এখন এমন কমপ্লায়েন্স হয়েছে যে দুর্ঘটনা সেই অর্থে সেরকম ঘটে না। সুতরাং আমার কাছে সবসময় মনে হয় যে যে কোনো চ্যালেঞ্জ বা যে কোনো মাইলস্টোন আসাটা আমাদের জন্য ইতিবাচক, আমরা অনেক ভালোভাবে আসতে পারি। ওই যে প্রোডাক্টিভিটির কথা বলি, ওই যে ডাইভার্সিফিকেশনের কথা বলি, ওই যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের কথা বলি, এগুলো আগাম প্রস্তুতি নিয়ে বাঙালি করবে এই জাতি সম্ভবত আমরা না। আমরা আসলে চ্যালেঞ্জ নিয়ে পড়ে তার ভিতর থেকে আসলে এই কাজগুলো করতে বেশি ভালো করি বলে আমার ধারণা। আলোচনায় ফিরবো, আমরা একটা বিরতি নিতে চাই। দর্শক, সময় হলো বিজনেস আওয়ার আরেকটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। আন্তর্জাতিক অঙ্গনের একটি খবর দেখে আসতে চাই। আগামী অক্টোবরের জন্য অপরিশোধিত পাম অয়েলের রেফারেন্স মূল্য বাড়িয়েছে মালয়েশিয়া। তবে এই বৃদ্ধির পরও রপ্তানি শুল্ক বিদ্যমান সর্বোচ্চ হার 10% বহাল থাকছে। শুক্রবার মালয়েশীয় পাম অয়েল বোর্ড MPOV এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ পাম অয়েল রপ্তানিকারক দেশ মালয়েশিয়া। দেশটিতে অক্টোবরে রপ্তানির জন্য পণ্যটির টন প্রতি রেফারেন্স মূল্য নির্ধারণ করা হয়েছে 4,268 রিঙ্গিত, $1,015। চলতি সেপ্টেম্বরের জন্য এই রেফারেন্স মূল্য 4,053 রিঙ্গিত। একই হারে শুল্ক আরোপ করা হয়েছে। দর্শক, আলোচনায় ছিলাম আমরা অর্থনীতির ধীরগতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ। এই আলোচনায় আমাদের সাথে দুজন অতিথি আছেন আজ, ডক্টর খন্দকার মোয়াজ্জেম হোসেন, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এবং ডক্টর কামরুজ্জামান কায়সার, পরিচালক, অর্থ মাইক্রোফাইবার গ্রুপ। আপনাদের দুজনের সাথে আমরা আলোচনায় ছিলাম। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় ছিলাম যে এলডিসি উত্তরণের বিষয়টি। এলডিসি উত্তরণের বিষয়টির থেকে ডক্টর মোয়াজ্জেম বলছিলেন, আপনি বলছিলেন, তাহলে যদি সরকার এলডিসি উত্তরণ করেই ফেলে জনাব কায়সার, তাহলে আপনারা কি করবেন, মানে কি থাকবে আপনাদের করণীয়? সেক্ষেত্রে আমাদের উৎপাদনশীলতা, দক্ষতা বাড়াতে হবে, যেটা নিয়ে আমরা সবসময় কনসার্ন। এটার কোনো বিকল্প নেই।
কারণ উন্নত যে দেশগুলো তারা কিন্তু আপনার যে প্রাইসটা আমাদেরকে তারা দেয় সেটা এমন একটা প্রাইস যে প্রাইসের সমন্বয় করতে হলে আমাদের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। আর জ্বালানি সংকট দূর করার ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন এবং লজিস্টিক যে সাপোর্টগুলো বা সরকারের যে নীতি সহায়তা এগুলোর সবগুলোর যদি একটা সমন্বয় হয় তাহলে আমরা উন্নয়নশীল দেশে যেতে আমাদের কোনো অসুবিধা নেই। কারণ আপনি জানেন যে এশিয়ার অল্প কয়েকটা দেশই এখন বাকি আছে আপনার এলডিসি উত্তরণের পথে, তার মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, লাওস এবং নেপাল। লাওস নেপাল অলরেডি তারা গ্রাজুয়েট হয়ে যাচ্ছে, আর সেক্ষেত্রে আমরা পরে থাকবো। এটা কিন্তু একটা ব্র্যান্ড ইমেজের একটা ব্যাপার, আমাদের একটা সুনাম বা আমাদের যে একটা ইমেজ সংকটও কিন্তু আমরা পড়ে যাব যদি আমরা এই এলডিসিতে থেকে যাই। আজকে স্বাধীনতা 54 বছর হয়েছে, এখনও আমরা কি বলে স্বল্পোন্নত দেশে থাকবো, এটা আমরা যেমনভাবে কামনা করি না, তেমনইভাবে আমাদের এই স্মুথ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যে সুন্দর কৌশল নির্ধারণের প্রয়োজন ছিল, বিগত সরকার শুধু কথায় না রেখে এটা যদি কার্যকরীভাবে কিছু পদক্ষেপ নিত তাহলে এতদিনে হয়তো আমাদের এই বিষয়টা আমাদের একটা বিস্ফোরক একটা বিষয় হিসেবে দাঁড়াতো না। তো যাই হোক, এখনও আমাদের সময় আছে, আরও প্রায় 15 মাসের মতো আমাদের হাতে সময় আছে। এই সময়টায় যদি আমাদের সরকারের নীতি সহায়তা, আমাদের আভ্যন্তরীণ যে কিছু প্রযুক্তিগত উন্নয়ন থেকে শুরু করে আমরা নানাবিধ যেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি, প্রোডাকশনের ক্ষেত্রে বলেন বা আমাদের রপ্তানির ক্ষেত্রে বলেন, অবকাঠামোগত বিষয়গুলো এবং ব্যাংকিং খাতের যে সংস্কার, বিশেষ করে আপনার যে উচ্চ ব্যাংক সুদের যে বিষয়টা, এটাকেও যদি একটু কমিয়ে সহনশীল পর্যায়ে আনা যায় তাহলে আমরা উত্তরণের ক্ষেত্রে খুব একটা অসুবিধা পড়বো না। কারণ আমরা যখন আবার এলডিসি গ্র্যাজুয়েশনে যাবো আমাদের কিছু বেনিফিট আমরা পাবো, আমরা তখন হায়ার এন্ডে কিছু কাজ করতে পারবো। আমরা আপনার বিদেশিদের কাছে আমরা এমন একটা ইমেজ তৈরি করতে পারবো যে বাংলাদেশ খুব ব্র্যান্ড কিছু আইটেম তারা তৈরি করতে পারে, স্পোর্টস আইটেম থেকে শুরু করে অনেক, সেখানে কিন্তু আমরা অল্প রপ্তানি করে আমরা বেশি রেভিনিউ অর্জন করতে পারবো। জি, সেক্ষেত্রে আবার একটা আপনাদেরও একটা সরকারি সাপোর্ট, আপনি যেটা বলছেন লজিস্টিক সাপোর্ট বা অভ্যন্তরীণ যে জটিলতাগুলো আছে সেগুলো দূর করতে হবে। ডক্টর মজুম, আপনি যদি এই ক্ষেত্রে বলতেন যে আমাদের তো এখনও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি, এক্ষেত্রে এলডিসি গ্র্যাজুয়েশনের পর এই শিল্প খাতে বিশেষ করে রপ্তানিতে যারা জড়িত তাদেরকে কিভাবে সরকার সাপোর্ট দিতে হবে নিরবিচ্ছিন্ন? দেখুন, আমার কাছে যেটা মনে হয় ব্যবসায়ীরা যতটা না যেটাকে বলে ইনসেনটিভ চান তার থেকে বেশি ফ্যাসিলিটেশন চান। ইনসেনটিভ মানে হচ্ছে আপনি টাকায় তাকে দেবেন, তার থেকে যদি ব্যবসায়ীরা এটা নিশ্চিত করতে পারেন সরকারের পক্ষ থেকে যে ব্যাংকের সুদের হার এটা আরও কমে যাবে, যদিও বড় ব্যবসায়ীরা সিঙ্গেল ডিজিটে পান, কিন্তু এটাকে ভারতের সাথে যদি তুলনা করেন অথবা ভিয়েতনামের সাথে তুলনা করেন সেখানে তারা 3-3.5% ব্যাংক ইন্টারেস্ট পায়, সুদে তারা ঋণ নিতে পারে। আর সেখানে আমাদের এখানে 7, 7.5, 8, 9 এবং এসএমই হলে তো 10-12% হয়ে যায়। তো অত সুদের কারণে এমনি আপনি যে ইনসেনটিভ দেওয়ার কথা, এই সুদের পার্থক্যের কারণেই আপনার ওই টাকা চলে যাচ্ছে। ঠিক একইভাবে আপনার একটা লাইসেন্স করতে গিয়ে বা লাইসেন্স তার যা ফি সেটা কয়েক গুণ বেশি আপনাকে তাকে টাকা দিতে হচ্ছে, ঘুষের জন্য তাকে বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে। রেজিস্ট্রেশন প্রতি বছর রিনিউয়াল, কেন প্রতি বছর রিনিউয়াল করতে হবে? কোনো একটা অ্যাপ্রুভালের জন্য এক গাদা ডকুমেন্ট চাওয়া হয়, 18 থেকে 20 জাতের ডকুমেন্টস চাওয়া হয়। কেন এগুলো একটা ওয়েব বেসড প্ল্যাটফর্মে এই সমস্ত ডকুমেন্টস থাকতে পারবে না? সেখানে কনসার্ন গভর্নমেন্টের অফিসগুলো তারা চেক করে কেন নিতে পারবে না? সুতরাং ব্যবসায়ীদের জন্য এখন অনেক বেশি ডিজিটালাইজড এবং একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম বেসড একটা ফ্যাসিলিটি তৈরি করা দরকার, যেখানে সরকারের যে কোনো ধরনের ডকুমেন্টেশন যা রিকোয়ারমেন্ট সেগুলো থাকবে, সরকারের কর্তৃপক্ষগুলো তারা দেখে নেবেন। এবং এই অ্যাপ্রুভাল এবং লাইসেন্স রিনিউয়াল এগুলোর জন্য যাতে বিপুল পরিমাণ অর্থ যাতে তাদেরকে না দিতে হয়। মোট কথা হচ্ছে ফ্যাসিলিটেশনকে গুরুত্ব দেওয়া না ইনসেন্টিভের চেয়ে। সুতরাং সেটা যদি করা যায় আমার ধারণা ব্যবসায়ীরা তার মতো করেই ব্যবসাকে বহুগুণ এগিয়ে নিয়ে যেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা এবং একই সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের বিজনেস আওয়ার। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।